নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক জসিম উদ্দিনের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম হচ্ছে ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি। তো চলুন দেরি না করে আজকের গল্প পাঠ শুরু করা যাক। গল্প পাঠ যদি ভালো লাগে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাপ মরে গিয়েছে। ঘুঘু আর ফাঁদ দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগলো মারামারি। ফাঁদ রেগে বলল, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ফাঁদ দেখিস নাই। ঘুঘু রাগ করে বাড়ি হতে পালিয়ে গেল। বিদেশে গিয়ে সে এ বাড়ি সে বাড়ি কত বাড়ি ঘুরল। সবাইকে বলল, আমি ধান নিড়াইতে পারি, পাট কাটতে পারি, গরুর হেফাজত করতে পারি। কিন্তু কার চাকর কে রাখে? দেশে বড় আকাল। অবশেষে ঘুঘু গিয়ে উপস্থিত হলো কৃপণ ঠাকুরের বাড়ি। কৃপণ ঠাকুর চাকর রেখে খেতে দেয় না, খেতে দিলেও তার বেতন দেয় না, তাই কেউই তার বাড়িতে চাকর থাকে না। ঘুঘুকে দেখে কৃপণ ঠাকুর বলল, আমার বাড়িতে যদি থাকতে চাও তবে প্রতিদিন 3 পাখি করে জমি চাষ করতে হবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন যে কাজ করতে বলবো তাই করতে হবে। তেঁতুল পাতায় যতটা ভাত ধরে তাই খেতে দিব, উহার বেশি চাইলে দিব না। মাসে 8 আনা করে বেতন দিব, উহাতে রাজি হলে আমার বাড়ি থাকতে পারো। আর কোথাও কাজ যখন জোটে না ঘুঘু তাতেই রাজি হলো। কৃপণ ঠাকুর বলল, আমার আরও একটি শর্ত আছে, আমার কাজ ছেড়ে যেতে পারবে না, কাজ ছেড়ে গেলে তোমার নাক কেটে নিব। ঘুঘু বলল, আমি এই শর্তেও রাজি আছি। কৃপণ ঠাকুর পাকা লোক। সে গ্রামের লোকজন ডেকে সমস্ত শর্ত একটি কলা পাতায় লিখে নিল। 3 পাখি জমি চাষ করতে ঘুঘুর প্রায় দুপুর গড়িয়ে গেল। তারপর স্নান সেরে খেতে আসলো। কৃপণ ঠাকুরের বউ বলল, তেঁতুল পাতা নিয়ে আসো। ঘুঘু একটি তেঁতুল পাতা এনে সামনে বিছিয়ে খেতে বসল। তেঁতুল পাতায় আর কয়টি বা ভাত ধরে? একে তো সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম, এমন ক্ষুধা পেয়েছে যে সমস্ত দুনিয়া গিলে খেলেও পেট ভরবে না। সেই তেঁতুল পাতার উপরে 4টি ভাত মুখে দিয়ে ঘুঘু কৃপণ ঠাকুরের বউকে কাকুতি মিনতি করল, আর কয়টি ভাত দিন। কৃপণ ঠাকুর সাথে সাথেই তার কলা পাতায় লেখা শর্তগুলি পড়ে শুনিয়ে দিল। বেচারা ঘুঘু আস্তে আস্তে উঠে বেগুন ক্ষেত সাফ করতে গেল। রাতে আবার সেই তেঁতুল পাতায় বাড়া ভাত, সারাদিনের হাড় ভাঙা খাটুনি। 3-4 দিনেই ঘুঘু একেবারে আধমরা হয়ে গেল। তখন চাকরি না ছাড়লে জীবন যায় যায় অবস্থা। কিন্তু যখনই কৃপণ ঠাকুরের কাছে চাকরি ছাড়ার কথা বলেছে তখনই সে তার নাকটা কেটে ফেলল। ন্যাকড়া দিয়ে কোনো রকমে নাক বেঁধে ঘুঘু দেশে ফিরল। তার ভাই ফাঁদ জিজ্ঞাসা করল, কিরে, তোর নাকটা কাটা কেন? ঘুঘু কেঁদে সমস্ত ঘটনা খুলে বলল। শুনে ফাঁদ বলল, ভাই, তুমি বাড়ি থাকো, আমি যাব কৃপণ ঠাকুরের বাড়ি চাকরি করতে। ঘুঘু কত বারণ করল, ফাঁদ তা কানেও নিল না। সে বলল, কৃপণ ঠাকুর ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখে নাই, আমি তাকে ফাঁদ দেখিয়ে আসতেছি। ফাঁদ গিয়ে কৃপণ ঠাকুরের বাড়িতে উপস্থিত। জিজ্ঞাসা করল, আপনারা কোনো চাকর রাখবেন? কৃপণ ঠাকুর বলল, আমার একজন চাকর ছিল, সে অল্প কয়দিন হলো চলে গিয়েছে। তা তুমি যদি থাকতেই চাও তবে আমার কয়েকটি শর্ত আছে, তা যদি মেনে নাও তবেই তোমাকে রাখতে পারি। ফাঁদ জিজ্ঞাসা করল, কি কি শর্ত? কৃপণ ঠাকুর কলার পাতায় লেখা আগের চাকরের শর্তগুলি তাকে পড়ে শোনালো। প্রতিদিন 3 পাখি করে জমি চাষিতে হইবে, বেগুন ক্ষেত সাফ করতে হবে, আর যখন যে কাজ বলবো তা করতে হবে। তেঁতুল পাতায় করে ভাত দিব, মাসে 8 আনা মানে 50 পয়সা করে বেতন, চাকরি ছেড়ে গেলে নাক কেটে রাখব। ফাঁদ সমস্ত শর্ত মেনে নিয়ে বলল, আমারও একটি শর্ত আছে, আমাকে চাকরি হতে বরখাস্ত করতে পারবেন না, বরখাস্ত করলে আমি আপনার নাকটা কেটে নিব। কৃপণ ঠাকুর বলল, বেশ, তাতেই আমি রাজি। সে পাড়ার আরও 10 জনকে ডেকে সাক্ষী মেনে
আরও একটা কলা পাতায় সমস্ত শর্ত লিখে নিল। সকালে ফাঁদ চলল খেতে লাঙল চষিতে। সে 3 পাখি জমির এদিক হতে ওদিকে দিল এক রেখ, আর ওদিক হতে এদিকে দিল এক রেখ। এইভাবে সমস্ত জমিতে 3-4টি রেখ দিয়ে গরু বাছুর নিয়ে বেলা 10টা না বাজতেই বাড়ি ফিরে আসলো। এসেই বলল, খেতে লাঙল দেওয়া শেষ হয়েছে, এখন আমাকে খেতে দাও। কৃপণ ঠাকুরের বউ বলল, আগে তেঁতুল পাতা নিয়ে আসো। ফাঁদ বলল, একটি ধামা দাও আর একখানা কুড়াল আমাকে দাও। ধামা কুড়াল নিয়ে ফাঁদ কৃপণ ঠাকুরের উঠানের তেঁতুল গাছটির বড় ডালটি কুপিয়ে কেটে ফেলল। কৃপণ ঠাকুরের বউ চেঁচাতে লাগলো, করো কি, সমস্ত গাছটা তুমি কেটে ফেললে? কার কথা কে শোনে। সেই কাটা ডাল হতে মুঠি মুঠি তেঁতুল পাতা এনে অর্ধেক উঠোনে বিছিয়ে দিয়ে বলল, এবার আমাকে ভাত দাও। কৃপণ ঠাকুরের বউ সামান্য কয়টি ভাত একটি তেঁতুল পাতার উপরে দিতে যাচ্ছিল। ফাঁদ বলল, আমার সঙ্গে চালাকি করলে চলবে না, শর্তে লেখা আছে তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে। কয়টা তেঁতুল পাতায় করে ভাত দিতে হবে তা লেখা নাই। সুতরাং তোমাদের উঠানে যতগুলি তেঁতুল পাতা বিছিয়েছি তার সবগুলি ভরে ভাত দিতে হবে। কৃপণ ঠাকুর তার ভাঙা চশমা জোড়া নিয়ে সেই কলার পাতায় লেখা শর্তগুলি বহুক্ষণ পরীক্ষা করল। ফাঁদ যা বলছে তা সত্য। সে তখন বউকে বলল, দাও, হাঁড়িতে যত ভাত আছে তেঁতুল পাতার উপরে বেড়ে দাও। একবার ভাত দেওয়া হলে ফাঁদ বলল, আরও ভাত এনে দাও, সমস্ত তেঁতুল পাতা ভাতে ঢাকে নাই। কৃপণ ঠাকুরের বউ কি আর করে, হাঁড়িতে যত ভাত ছিল সব এনে সেই তেঁতুল পাতায় ঢেলে দিল। ফাঁদ বলল, ইহাতে আমার পেট ভরবে না, আরও ভাত এনে দাও। আর ভাত হাঁড়িতে নাই। কৃপণ ঠাকুর বলল, কাল তোমার জন্য আরও বেশি করে ভাত রান্না করব, আজ এগুলোই খাও। ফাঁদ কতক খেলো, কতক ছিটিয়ে ফেললো, তারপর ঢেকুর তুলতে তুলতে হাত মুখ ধুতে লাগলো। বিকাল হলে কৃপণ ঠাকুর ফাঁদকে বলল বেগুন ক্ষেত সাফ করতে। ফাঁদ গিয়ে সব বেগুন গাছ কেটে ফেলল। কৃপণ ঠাকুর হায় হায় করে মাথায় হাত দিয়ে বেগুন ক্ষেতের পাশে বসে পড়ল। ফাঁদকে বলল, ও ফাঁদ, তুই তো আমার সর্বনাশ করেছিস। ফাঁদ বলল, তুমি আমাকে সমস্ত বেগুন ক্ষেত সাফ করতে বলেছ, সমস্ত বেগুন গাছ না কাটিলে ক্ষেত সাফ হবে কেমন করে? তারপর দিন কৃপণ ঠাকুর ফাঁদকে পাঠালো ধান ক্ষেত নিড়াতে। ফাঁদ ক্ষেতের সমস্ত ধান গাছ কেটে ঘাসগুলি রেখে আসলো। সেদিন তাকে নদীতে পাঠালো জাল ফেলতে। জাল ফেলতে মানে নদীতে গিয়ে জাল দিয়ে মাছ ধরতে। ফাঁদ সেই কথাটার উল্টো ব্যাখ্যা করল। নদীতে গিয়ে সে কৃপণ ঠাকুরের এত হাউসের খ্যাপলা জালটা ফেলে দিয়ে আসলো। কৃপণ ঠাকুর নদীতে গিয়ে এত খোঁজাখুঁজি করলো, অত বড় নদী, কোথায় জাল তলিয়ে গেছে খুঁজে বের করতে পারল না। সেদিন সন্ধ্যাবেলা তার ছেলেটি ধুলো কাদা গায়ে মেখে নোংরা হয়েছিল। কৃপণ ঠাকুর বলল, ফাঁদ, যাও তো, ছেলেটাকে সাফ করে আনো। ফাঁদ তার ছেলেটিকে পুকুরের কাছে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ধোপার পাটে দিল 3-4 আছাড়। ছেলের হাত পা শরীর ফেটে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল। কৃপণ ঠাকুর তাড়াতাড়ি ফাঁদের হাত হতে ছেলেকে ছাড়িয়ে নিয়ে তাকে বকতে লাগলো। ফাঁদ বলল, আমাকে বকলে কি হবে? আপনি ছেলেকে সাফ করে আনতে বলেছেন, ধোপার পাটে না আশ্রাইলে তাকে সাফ করব কিভাবে? রাত্রে কৃপণ ঠাকুর আর তার বউ মনে মনে ফোন দিয়ে আটে কী করে এই দুর্মুখ চাকরকে বিদায় করা যায়। কিন্তু কোনো উপায় নাই। তাকে বরখাস্ত করলেই কলা পাতায় লেখা শর্তানুসারে সে কৃপণ ঠাকুরের নাক কেটে দিবে। পরদিন সকালে কৃপণ ঠাকুর ফাঁদকে একটি বড় গাছ ফেরে চিকন ও লম্বা কাঠের টুকরো বানাতে হুকুম করল। ফাঁদ গাছটি কেটে অনেকগুলো চেলা বানালো। তারপর চেলার বোঝা মাথায় করে বাড়ি ফিরল। কৃপণ ঠাকুরের বৃদ্ধ মা বারান্দায় বসে পান চিবাচ্ছিল। ফাঁদ তাকে গিয়ে জিজ্ঞাসা করল, খড়ির বোঝা কোথায় নামাবো? সারা উঠান খালি পড়ে আছে, যেখানে সেখানে নামানো যায়। তবুও ফাঁদ এই সামান্য ব্যাপারটির জন্যে বুড়িকে জিজ্ঞাসা করায় বুড়ি ভীষণ রেগে গেল। সে বলল, বুঝতে পারো না কোথায় নামাতে হবে? আমার ঘাড়ে নামাও। যেই বলা অমনি ফাঁদ খড়ির বোঝা বুড়ির ঘাড়ের উপর ফেলে দিল।
ঘাড়ের উপর এতগুলো কাঠের ভার সইতে না পেরে বুড়ি দাঁত কেলিয়ে মরে গেল। কৃপণ ঠাকুর ফাঁদকে কিছু বলতেও পারে না, কারণ সে বুড়ির আদেশ মতোই কাজ করেছে। ফাঁদকে বাড়ি হতে তাড়িয়ে দিতে গেলেও সে তার নাক কেটে নিবে। ফাঁদকে নিয়ে কী করা যায়? প্রতিদিন সে একটা না একটা অঘটন করে বসে। অনেক ভেবেচিন্তে কৃপণ ঠাকুর ঠিক করল সে আর তার বউ তীর্থযাত্রা গিয়ে অন্তত কিছুদিনের জন্য ফাঁদের হাত হতে রক্ষা পাবে। যাওয়ার সময় কৃপণ ঠাকুর ফাঁদকে বলল, ফাঁদ, আমরা চললাম, তুই বাড়িঘর দেখিস। ফাঁদ জবাব দিল, আর বলতে হবে না, তোমরা নিশ্চিন্তে চলে যাও, আমি সব দেখব। কৃপণ ঠাকুর চলে গেল। ফাঁদ তার ভাই ঘুঘুকে ডেকে এনে বাড়ির সর্বে সর্বা হয়ে বসল। বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারিকেল, কত রকমের গাছ। দুই ভাই সেই সব গাছের ফল বিক্রি করে অনেক টাকা জমালো। তার মধ্যে গ্রামে আসলো সেটেলমেন্টের আমিন। ফাঁদ কৃপণ ঠাকুরের বাড়ি, ঘর, জমা জমি সকল কিছু নিজের নামে লিখিয়ে নিল। কিছুদিন পরে তীর্থ থেকে কৃপণ ঠাকুর আর তার বউ দেশে ফিরল। ফাঁদ তাদের বাড়িতে ঢুকতে দিল না। সে বলল, এ বাড়ি তো আমাকে বেচে দিয়েছ, দেখো না গিয়ে সেটেলমেন্টের অফিসে, সেখানে বাড়ি আমার নামে লেখা হয়েছে। গচ্ছিত টাকা পয়সা যা ছিল তা কৃপণ ঠাকুর তীর্থে গিয়ে খরচ করে এসেছে। ফাঁদের নামে মামলা করার টাকা পাবে কোথায়? আর মামলায় জিতলেই বা কী হবে? কলার পাতায় লেখা যে শর্তে সে ফাঁদের সঙ্গে আটকা পড়েছে, তাহা হতে কে তাকে রক্ষা করবে? কৃপণ মেল্লার বাড়িতে ফাঁদ আর ঘুঘু সুখে বাস করতে লাগলো। কৃপণ ঠাকুরের উপর কারও কোনো দয়া নাই, কারণ সে বিনা অপরাধে ঘুঘুর নাক কেটেছিল। সে গ্রামের কোনো মানুষের কোনো উপকার করে নাই, বা কাউকেও কোনো দিন আধ পয়সাও দান করে নাই। আজকের মতন গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।